যাদবপুরের একটি ফ্ল্যাটে একটি কাকিমা বাচ্চা দেখার কাজে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই কাকিমার পরিণতি খারাপ হয়েছিল খুব। আর তারপর সেই ফ্ল্যাটে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলে শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। কলকাতার একটি আয়া সেন্টার থেকেই এক কাকিমা যাদবপুরের একটি ফ্ল্যাটে বাচ্চা দেখার কাজে গিয়েছিলেন। কাকিমার বাড়ি মসলন্দপুর বলে একটা জায়গা আছে, সেখানেই। কাকিমার ছেলে তখন ক্লাস 11-এ পড়ে। একটি মাত্রই ছেলে, এবং কাকিমার হাজবেন্ড মারা গিয়েছিল প্রায় 2-3 বছর আগে, মানে যখন সেই দাদা আর কি ক্লাস 11-এ পড়তো। আমি দাদা এই কারণে বলছি, এই ঘটনা কিন্তু ঘটে গেছে কম করে অন্তত 9-10 বছর তো হয়ে গেছেই। তো সেই দাদাকে ভালো করে পড়াশোনা করানোর জন্য, মানুষের মতো মানুষ করে তোলার জন্য ওই কাকিমা তখন কাজ ধরেছিলেন। তিনি শুনতে পেয়েছিলেন, কারণ তাদের তো আশেপাশে অনেকে এরকম আছেন যারা কাজ করেন কলকাতায় গিয়ে, কেউ বাচ্চা দেখার কাজ করেন, কেউ রান্নার কাজ বা কেউ অন্যান্য কাজ করেন। তো সেরকমই একটা আয়া সেন্টারে খোঁজ তিনি পান, কলকাতায় সেখানে যান, এবং সেখান থেকেই তাকে 2 দিন পরে ফোন করা হয় যে এরকম একটা কাজ আছে যাদবপুরের একটি ফ্ল্যাটে, 3 BHK ফ্ল্যাট, সেখানে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, তাদের একটা বাচ্চা আছে, বয়স মাত্র 1.5 বছর, ছেলে বাচ্চা আর কি। তো সেই বাচ্চাকে দেখাশোনা করতে হবে, কারণ সেই বাচ্চার দিদায় সেখানে এসে থাকতো, কারণ তার মা তো বিয়ের অনেক আগে থেকে চাকরি করতো, বাচ্চাটার মা আর কি। আর এই 1.5 বছর ধরে ওই বাচ্চার দিদাই তাকে সামলাচ্ছে। কিন্তু তার আবার মানে সেই বাচ্চার মামির মানে মামার ছেলে হয়েছে, এখন তো তার বাড়ি থাকতেই হবে, কারণ তার এখন নিজের নাতিকে সামলাতে হবে। তো সেই সময় ওই বাড়ির ওই যে মালিক, সে তখন এরকম আয়ার খোঁজ করে, আর তারা কলকাতার আয়া সেন্টারই বলে, আর সেখানেই এই কাকিমাকে তারা পেয়ে যায়। ঘটনা কিন্তু আমাকে এই কাকিমার কেউ পাঠায়নি, ঘটনাটা পাঠিয়েছে সেই যাদবপুরেরই, মানে যে বাড়ির আমি যে ফ্ল্যাটের ঘটনাটা বলছি তাদেরই এক কাছের আত্মীয়। নামটা বলা যাবে না, কারণ সে অনেক কনফিডেন্সিয়ালভাবেই ঘটনাটা পাঠিয়েছে। এইবার ওদের বলতে ওই যে বাচ্চাটির মা বাবার একটাই দাবি ছিল যে আমি প্রথম আমার বাচ্চাটাকে দেখার জন্য আয়ার নিযুক্ত করছি, তো আয়ার যেন অভিজ্ঞ হয়, কারণ যেহেতু বাচ্চা দেখভালের ব্যাপার। তো এক্ষেত্রে আয়া সেন্টার থেকে কাকিমাকে না একটা কথা বলে দেওয়া হয়েছিল যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি এর আগে কাজ করেছো কি না, তুমি বলবে হ্যাঁ, তুমি বাচ্চা দেখার কাজ আগে করেছো। আর সেই মতোই সেখানে যাওয়ার পরে বলেছে হ্যাঁ, আমি এর আগে 2-3 জায়গায় বাচ্চা দেখার কাজ করেছি। ভালো কথা, সেখানে তো আর ওই দিদি, আমি বাচ্চাটার বাবা মাকে দিদি দাদা বলেই ডাকছি, তাদের তো আর কিছু বলার ছিল না। তারা সমস্ত কিছু বুঝিয়ে দিল। সেদিন তারা মানে ওই দিদি অফিসে যায়নি, কিন্তু দাদা অফিসে গিয়েছিল। দিদি বাড়িতে থেকে সেই কাকিমাকে সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েছিল। 1.5 বছরের বাচ্চা, তার একটু বেশি হবে হয়তো, অল্প অল্প করে হাঁটাও শিখে গেছে। মোটামুটি তাকে সব সময় নজরে রাখতে হবে। ওই বাড়িতে কিন্তু রান্না করার লোক আলাদা রয়েছে, এবং আরেকজন আসে শুধুমাত্র থালা বাসন ধুয়ে দিয়ে যায় আর ঘর মুছে দিয়ে যায়। সে কিন্তু এসে বেশি সময় থাকে না, কারণ সেই কাকিমা আবার প্রত্যেকটা বাড়িতে কাজ করে। অর্থাৎ বাড়িতে কিন্তু রান্না করে দিয়ে যাওয়ার পরে আর তেমন কেউ সেখানে থাকবে না। যে কাকিমা বাচ্চা দেখার কাজে গেছে সেই কাকিমার বাচ্চাটাই সেখানে থাকবে। বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছুই আছে। এই কাকিমা কিন্তু প্রথম কাজ করলে কি হবে, প্রথম দিন থেকেই খুব নিখুঁতভাবে বাচ্চাটাকে দেখভাল করা শুরু করে, কোথাও কোনো খুঁত রাখে না। এবং যেহেতু তিনি প্রফেশনাল নয়, তাই নিজের মন থেকে তিনি মনে করছেন যে এই বাচ্চা তার নিজেরই কেউ হবে, এবং তাকে মনের থেকে ভালোবাসতে হবে। যেভাবে আমরা আমাদের বাচ্চাদের মানুষ করেছি সেইভাবে বাচ্চাটাকে মানুষ করতে হবে। তাই কিন্তু সে অনেক চেষ্টা করছিল বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করার এবং তাকে যত্নে রাখার। যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে সে আমাকে একটা কথা বলল, জানো তো দিদি, এর আগে তো অনেক বাচ্চা দেখার কাজ করতে অনেকে এসেছে, তারা কিন্তু প্রফেশনালভাবে কাজ করে চলে যায়। অনেকে 24 ঘন্টার কাজ করে, তারাও প্রফেশনালভাবেই থাকে, অবশ্যই বাচ্চাকে ভালোবাসে, কিন্তু অতটা মনের থেকে যত্ন নিয়ে ভালোবাসে না বা দেখভাল করে না। কিন্তু এই যে কাকিমা এখানে কাজ করতে এসেছিল, প্রথম 1 মাসে দেখে আমরা সকলে বুঝে যাই যে সত্যি
এই মানুষটি খুবই ভালো এবং বাচ্চাকে সে নিজের কোনো বাচ্চা বা নিজের কোনো আত্মীয়ের মানে খুবই কাছের আত্মীয়র মতো ভালোবাসছে, যত্ন করছে। তাই কিন্তু সেই দাদা এবং দিদির কোনো অবজেকশন ছিল না, তারা নিশ্চিন্তেও থাকতে পারছিল। সিসিটিভি ক্যামেরা তো দেখতেও পাচ্ছিল যে সারাটা দিন বাচ্চা কি করছে, আর তারা দেখছেও। ওদিকে কিন্তু কাকিমা জানতো না বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, ওইসব ব্যাপারে কাকিমা বুঝতোই না সিসিটিভি ক্যামেরা কি, যেহেতু এর আগে তো কোথাও কাজ করেনি। আর কাকিমার বাড়ি যেহেতু মসলন্দপুরের অনেক ভিতরে, এইসব জিনিস কাকিমা সত্যি বলতে আগে কখনো দেখেনি। কারণ এই জিনিসটা যে সত্যি তার প্রমাণ পরে পাওয়া গিয়েছিল, যখন বাচ্চাটা একদিন খাটে থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু বাচ্চাটাকে মানে বাঁচাতে গিয়ে কাকিমা খাটে থেকে পড়ে গিয়েছিল, কাকিমার লেগেছিল। সঙ্গে সঙ্গে কাকিমাকে ফোন করেছিল ওই দিদি, বলছিল তুমি ঠিক আছো তো, অসুবিধা কিছু হয়নি তো? তখন কাকিমা ওই দাদা দিদি বাড়ি আসার পরে জিজ্ঞেস করেছিল তোমরা কি করে জানতে পারলে? তখন বলেছিল যে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সব দেখতে পাই। তখন সে পুরো বিস্মিত হয়ে গিয়েছিল এই জিনিসটা বা কি, এইভাবে কি করে তোমরা দেখতে পাও? এটা থেকে বোঝা যায় যে তিনি জানতেনই না যে এই সব সিসিটিভি ক্যামেরাটা কি। তো যাই হোক, তিনি তার নিজের মতো করে সেভাবে বাচ্চাটাকে মানুষ করত, আর সেই সমস্ত কিছু দাদা এবং দিদি দেখে খুবই সন্তুষ্ট হতো। সন্তুষ্ট হয়েছিল বলেই সেখানে প্রায় 1.5 বছর হয়ে গেছে সে কাজ করছে। বাচ্চাটার বয়স প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছরের মধ্যে বাচ্চাটা কিন্তু অনেক কিছু শিখে গেছে, আস্তে আস্তে অনেক কথা বলতে পারে সে। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা একটাই, সেই 3 বছরের বাচ্চা এই কাকিমাকে মা বলে ডাকে, আর মাম্মা বলে ডাকে তার নিজের মাকে। কাকিমা বারবার করে বলছে যে বিশ্বাস করো দিদি, দিদি বলেই ডাকে, মানে ওই বাচ্চাটার মাকে। আমি কিন্তু কখনো ওকে মা বলে ডাক শেখাইনি, জানি না কোথা থেকেও শিখেছে বা কি করেও বলে। আমি বহুবার ওকে বারণ করেছি, ওকে বলি যে মা বলে ডাকবে না, আন্টি বা অন্য কিছু বলে ডাকবে, কিন্তু ও শোনে না, মা বলেই ডাকে। প্রথম প্রথম কিন্তু এই যে মা বলে ডাকছে কাকিমাকে, তার নিজের মাকে মাম্মা বলে ডাকছে, এগুলো না ওরা খুব হেসে খেলেই নিয়েছে, মানে খুব হাসতো। দেখেছো তো বাচ্চাটা কি বলে, ওকে মা বলে ডাকছে, মা বলে ডাকছে, না না তুমি খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তুমিও তোকে খুব নিঃস্বার্থভাবে ভালোবাসো, তাই তোমাকে মা বলে ডাকছে। সত্যি বলতে কি জানেন তো, যে প্রথম প্রথম কারোর কোনো অবজেকশন এই বিষয়ে ছিল না, সবাই খুশি হতো, ব্যাপারটাকে নিয়ে মজা নিত এবং ওদের ভালোও লাগতো যেভাবে ওরা ট্রিট করতো আর কি, যে না ওদের খুব ভালো লাগছে যে ও ওর আয়া মাসিকে খুব ভালোবাসছে, নিজের মতো করে থাকছে, কারণ এদের তো আরো বহু বছর চাকরি রয়েছে, সবে তো শুরু। আর যখন বাচ্চাটি তার এত ভালো একটা আয়াকে পেয়ে গেছে, এত ভালো সে, এরকম তো কোথাও পাওয়া যায় না তেমন একটা, যখন বিশ্বস্ত একজনকে পেয়ে গেছে তখন এনাকে আর ছাড়বে না। যদি ভালোবাসা থাকে তাহলে তো খুবই ভালো কথা, আমার ছেলে ভালোভাবে মানুষ হবে, কারণ এই কাকিমা সত্যিই খুব ভালো। আরও প্রায় 1.5 বছর কেটে গেছে, বাচ্চার বয়স 4 থেকে 4.5 পড়েছে। বাচ্চাটার অ্যাটাচমেন্ট আরও বেশি করে বেড়ে গেছে তার আয়া মাসির উপরে, না তার মার উপরে, কারণ সে একেই মা বলে জানে। কারণ দিনের অনেকটা সময় এই কাকিমার সঙ্গে সে থাকে, আর শুধুমাত্র রাত্রে আসে। রাত্রে এসেও কিন্তু সেই দিদি এবং দাদা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়, কারণ তারা দুজনেই বেসরকারি অফিসে ভালো পোস্টে চাকরি করে। তারা সবসময় আসে, এসে বাচ্চাটাকে অবশ্যই কোলে নেয়, ভালোবাসে, কিন্তু আবার তাকে ছেড়ে দিয়ে ওই দাদা দিদি ল্যাপটপে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। আর যে রান্না করে তার বাড়ি কিন্তু কাছাকাছি, সে আবার রাত্রে আসে, রুটি তরকারি করে রেখে আবার চলে যায়। অতএব তাদের বাড়িতে কিন্তু তেমন কোনো কাজ করতে হয় না। এই কাকিমা কিন্তু রাত্রে থাকে না, কাকিমা পাক্কা 6টার দিকে সেখান থেকে বেরিয়ে আসে। আসতে আসতে অনেক রাত হয়ে যায়, তবুও রাত্রে ছেলের পাশে তো থাকতে পারে, আবার সকাল হলে তার চলে যেতে হয়। হয়তো এটাই হয়, যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা কলকাতায় কাজ করতে যায়, তাদের হয়তো এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়, রাত্রেবেলা শুধু বাড়িতেই থাকে, তারপরে আবার সারাদিন কাজ। এরকম করে চললে তো আর কোনো সমস্যা ছিল না, তাই না? খুব ভালোই তো শোনাচ্ছে সমস্ত কিছু, কিন্তু ভালো আর কতদিন থাকে বলুন না। যখন এই বাচ্চাটা স্কুলে ভর্তি হলো তখন কিন্তু ওই কাকিমারই তাকে নিয়ে যেতে হতো, ওই পুলকার হয় না, পুলকারে তুলে দিয়ে আসতে হতো, আবার সেখান থেকে আসতো। প্রথম প্রথম তো খুব কাঁদতো বাচ্চাটা, তাই বাচ্চাটার পাশে গিয়ে থাকতে হতো, পাশে বলতে স্কুলেও যেত। আগে কিন্তু কিছু মাসে চিলড্রেন স্কুলেও ভর্তি হয়েছিল, সেখানেও এই কাকিমা নিয়ে গিয়েছিল, সেখানে থাকতো। ওই মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হতো, তেমন কোনো পড়াশোনা কিছু না, ওই জাস্ট একটু মানে শেখানো আর কি। সেখান থেকে আবার নিয়ে আসতো। এখন সে স্কুলে ভর্তি হয়েছে তবুও সে কাঁদে, কারণ এখন তো বড় স্কুল, ব্যাপারটা বুঝে উঠতে পারে না।
সেখানে সে কাকিমার বসে থাকতে হয় বাইরে, বেশিক্ষণ ক্লাস হয় না, হয়ে গেলে আবার নিয়ে আসতে হয়। কাকিমার এখন একটু কাজ বেড়ে গেছে, তবুও কাকিমার কষ্ট নেই, কারণ কাকিমা নাকি সত্যি বাচ্চাটিকে খুব খুব ভালোবাসতো। আর এত বছর হয়ে গেছে তো ভালোবাসা না আসলেও ভালোবাসা চলে আসে একজনের প্রতি, কারণ এত বছর ধরে একটা বাচ্চাকে দেখাশোনা করছে, পুরো নিজের ছেলে মেয়ের মতো মানুষ করছে, তো তো সেরকম ছেলে মেয়ের মতো একটা টান চলে আসে, কিন্তু সেটাই কাকিমার ক্ষেত্রে হয়েছিল। তো এইভাবে যখন ছেলেটা বাড়ি আসছে, তখন কিন্তু ছেলেটার নিজের মাম্মামের কাছে, মানে মাম্মা যাকে ডাকে, তার কাছে তেমন যায় না। যায় মনে করে সে ফর্মালিটি, জাস্ট তার কাছে গিয়ে শুধুমাত্র খাবার নেয়, চকলেট নিয়ে আসে, খাবারটা নিয়ে এসে শুধুমাত্র তাদের গালে কিস্তি করে সেখান থেকে চলে আসে। তাদের পাশে যে বসবে, কথা বলবে, তাদের কাছে থাকার জন্য আবদার করবে না, আবদার করে তার মায়ের কাছে থাকার জন্য, তার আয়া মাসির কাছে থাকার জন্য। তার কাছে সে ঘন্টার পর ঘন্টা কাটাবে, তার সাথে খেলবে, তার সাথে ঝগড়া করবে, সমস্ত কিছুই তার সাথে। কিন্তু এখন তার মাম্মামের আর ভালো লাগছে না, কারণ যখন সে ফাঁকা থাকে, বিশেষ করে শনি রবিবার তাদের না অফিস থাকে না, আর শনি রবিবার এই কাকিমার যেতেও হয় না। এটা কিন্তু প্রথম প্রথম ছিল না, এই রিসেন্ট 2 বছর মতো হয়েছে কাকিমাকে শনি রবিবার আসতে বারণ করে দিয়েছে। কারণ ও হ্যাঁ, এর মাঝখানে কিন্তু ওই কাকিমাকে না ডিরেক্ট একেবারে তারা বাড়িতে নিয়ে নিয়েছে, মানে এখন সেন্টারের থ্রুতে আর কাজ করে না ওই কাকিমা, সেন্টার থেকেও তো কিছু টাকা নেয়, এটা প্রত্যেক সেন্টারেই হয়তো হয়। তো ওই কাকিমাকে এখন যে টাকাটা সেন্টারে দিত সেই টাকাটা পুরোটাই দেয়। আর যেহেতু এখন আরও বারণ করে দিয়েছে, তোমার 2 দিন আসতে হবে না সপ্তাহে, যেটা কিন্তু আগে হতো না, যেখানে কিন্তু আগে কাকিমা শনি রবিবারও যেত, কিন্তু মাঝে মাঝে 2 দিন ছুটি করতো, সে ছুটির টাকা আবার কাটতো না। আর এখন সপ্তাহে 2 দিন করে ছুটি পাচ্ছে, তবুও কিন্তু তারা টাকা কাটছে না। এদিক থেকে সত্যি তারা খুব ভালোভাবেই হেল্প করছে, কারণ এত বছর ধরে কাজ করছে, একটা ভালোবাসার সম্পর্ক ওদের মধ্যেও হয়ে গেছে, তাই সত্যি বলতে ছুটি দেওয়ার পরেও টাকা কাটছে না। তাই এখন শনি রবিবার তো বাড়িতে থাকে, তার মাঝখানে কিন্তু কাজ থাকে তাদের। বাচ্চাটিকে ওই লিভিং রুমে ছেড়ে দেয়, ও নিজের মতো পড়াশোনা তো কিছু পারে না, ওই বইটা নিয়ে বসে দেখে, আবার বইটাকে ফেলে রেখে আবার দৌড় দেয়, খেলা শুরু করে, এরকম দেখে। আবার নিজেরাও কিন্তু শনি রবিবার বাড়িতে থাকলেও ল্যাপটপে কাজ করে। আবার যখন কাজ বেশি থাকে না, ছুটির দিন তো, ল্যাপটপটা বন্ধ করে ছেলেটাকে কাছে আনতে চায়, কিন্তু না, ছেলেটা আসতে চায় না। যখনই সে আসতে চায় সে বলে, না এখন যাব না, আমার মা আসবে, মার কাছে যাব। তবুও কিন্তু ওরা কিছু মনে করতো না, 1-1.5 বছর তো কিছু মনেই করেনি। কিন্তু রিসেন্ট ব্যাপারটা আরও বেড়ে গেছে, এখন ও খুব কান্নাকাটি করে। আগে যেমন রবিবার কাকিমা না গেলেও কান্নাকাটি করতো না, কিন্তু যেতেও চাইতো না ওর মাম্মামের কাছে, ওদের কাছে থাকতে চাইতো না, তবুও ঠিক ছিল। কিন্তু এখন সে শনি রবিবার থাকতে চাইছে না, বাড়িতে একা থাকতেই চাইছে না। মানে একা বলতে ওর মাম্মাম, ওর বাবা আছে, কিন্তু ওদের সাথেও থাকবে না, খেলাও করবে না, ওর মাকেই লাগবে, ওর মা ওর সাথেই থাকতে হবে। এমন কি রাত্রেবেলাও সে বাড়িতে যেতে পারবে না, যদি যায় এখন সে বায়না করে, কান্নাকাটি করে। এমনকি ওই যে বাচ্চারা থাকে না, খুব কান্নাকাটি করে, জেদ করে, কোনো জিনিস না দিলে যেরকম প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে, সেরকম করছে। তাকে নাকি সাথে নিয়েই কাকিমার যেতে হবে তার বাড়িতে। এই জিনিসটা শুরু হওয়ার পর থেকে কিন্তু ওই দিদি এবং দাদার ভালো লাগছে না, তারা ব্যাপারটাকে আর স্বাভাবিকভাবে নিচ্ছে না। তাদের মধ্যে নাকি তখন একটু রাগ সৃষ্টি হচ্ছে, বলতে গেলে একটু হিংসারও সৃষ্টি হচ্ছে, যে এরকম টান হবে কেন, এরকম টান তো মা বাবার প্রতি হয়। ঠিক আছে, সে টান হতেই পারে, ভালোবাসতেই পারে, কিন্তু জিনিসটা তো আর ভালো লাগছে না। এত টান আমাদের ছাড়া ওদের প্রতি হবে কেন? তবুও চুপচাপ ছিল। এখন নাকি ওই কাকিমা আসলে দাদা এবং দিদি খুব কম কথা বলে। দাদা তো কোনোদিনই তেমন কথা বলে না, বরাবরই চুপচাপ নিজের মতো থাকে, দরকার ছাড়া কোনো কথা বলে না। কিন্তু দিদি তো কথা বলতো, দিদির সাথে কিন্তু ওই কাকিমার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, এটা তো হওয়ারই কথা, এত বছর কাজ করছে, ভালো একটা সম্পর্ক তো হওয়ারই কথা। কিন্তু এখন ওই দিদি কিন্তু কাকিমার সাথে কথা বলছে না। একদিন না পেরে নাকি কাকিমা জিজ্ঞেস করছে দিদিকে যে, আচ্ছা একটা কথা বলি দিদি ভাই, মানে দিদি, আমি কি কোনো অন্যায় কিছু করে ফেলেছি, আমার প্রতি কি তোমার কোনো রাগ হয়েছে? তুমি করেই কথা বলে, কোনো কি রাগ হয়েছে? বলছে না না, রাগ হবে কেন, সত্যি তো রাগ হওয়ার তো কোনো কারণ নেই, বলতে তো পারছে না আমার ছেলে তোমাকে বেশি ভালোবাসে, এটা কোনো কারণ হলো? তাই হয়তো সে চুপচাপ রয়েছে। এদিকে কাকিমাও বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো। এখন কাকিমা না একটু মুড অফ থাকে, কারণ এখন এখানে এসে শুধু বাচ্চাটাকে নিয়ে থাকে,
তেমন কেউ কথা বলে না, সারাদিন কেউ থাকে না, তবু সকালে তো দেখা হতো। যখন আসতো বাড়ি তখনও তো ওদের একটু চা করে দিয়ে চলে আসতো। হ্যাঁ, চাটা করে দিত কাকিমা, আর কিছু করতো না, নিজেও চা খেত, ওদের চা করে দিয়ে একসাথে খেয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসতো। ওরা কিন্তু সকাল সকালে সেখান থেকে বেরিয়ে আসতো, কারণ কাছেই ওদের অফিস। এরকম করে আরও প্রায় 6-7 মাস চলার পরে ছেলে যখন আর মানে থাকতে পারছে না, ছেলেকে এখন কাছেও আনতে পারছে না। ছেলে এখন নাকি দেখতেই পারে না তার বাবা মাকে, বিশেষ করে তার মাকে, কারণ ছেলে বুঝতে পারছে যে তার মা তার থেকে মানে তার মাম্মা তার থেকে তার মাকে আলাদা করার চেষ্টা করছে। কারণ সে তো এখন বড় হচ্ছে, আর ওই 5 বছরের বা তার একটু বেশি বয়সের বাচ্চা কিন্তু বোঝে ব্যাপারটা যে কি হতে চলেছে এখানে, একটু হলেও তো বোঝে। তো সেইভাবে কিন্তু মায়ের প্রতি ওর এখন মানে মামামার প্রতি ওর এখন রাগ হয় খুব, কাছে তো যেতেই চায় না। এমনকি নাকি এখন খাবার টাবার দিলেও মানে ওই ক্যাডবেরি নিয়ে আসে, তো এগুলো দিলেও নিতে চায় না, আর বলে যে তোমার কাছ থেকে নেবো না, তুমি পচা, তুমি আমার থেকে আমার মাকে দূরে করছো। এই কথা শোনার পর স্বাভাবিক কিন্তু একটু রাগ হওয়ার কথা। তো সেই রাগটাই ওই দিদি এবং দাদার হচ্ছিল, দিদি দাদাকে রাগ করাচ্ছিল, সমস্ত কথা বলতো। তারও একটু রাগ হচ্ছে যে না, জিনিসটা তো ঠিক হচ্ছে না, সে তো দেখতে পাচ্ছে না। আর যে ঘটনাটা পাঠিয়েছে সে কিন্তু মাঝে মাঝে ওই বাড়িতে আসতো, কারণ তাদের সাথে কিন্তু তার অনেক ভালো সম্পর্ক। আর সেই মেয়েটি আমাকে বলছে, দিদি আমি কারো দোষ দিতে পারছি না, কাকিমার জায়গায় একদম ঠিক ছিল, দিদির জায়গা ঠিক ছিল, সে তো কাজ করছে, সে তো ঠিক মতো সময় পাচ্ছিল না, তাই বলেই আয়াকে নিয়েছে। কিন্তু যখন সে আসতো তবু সময় দেওয়ার চেষ্টা করতো, কি করবে। তো যখন সে দেখছে তাকে বাদে অন্য একজনের প্রতি তার ভালোবাসা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সে রেগে যাচ্ছে, একটু হিংসাও করছে। আমি কাউকে দোষ দিতে পারছি না এই ক্ষেত্রে। আমাকে ওই বোনটা এইভাবেই কথাটা বলল, সেটা অবশ্য আমারও মনে হয়। তো এই জিনিসটা যখন প্রচুর পরিমাণে বেড়ে যেতে লাগলো, তখন কিন্তু সেই দিদি একটা উপায় বের করলো। উপায় বলতে ওই কাকিমাকে একদিন বাড়িতে ডাকলো। সেদিন রবিবার ছিল, রবিবার মাসের শেষও অবশ্য। কাকিমা হয়তো ভাবছিল তখন যে কেন ডাকছে, তার মনের কথা তো বলতে পারবো না। তো সেই কাকিমা বাড়িতে আসার পরে দেখলো যে বাচ্চাটি বাড়িতে নেই। জিজ্ঞেস করলো যে কোথায় গেছে ও, বলল যে একজনের বাড়িতে গেছে, ওকে ওখানে রেখে এসছি। তো এই যার বাড়িতে রেখে এসছে এই মেয়েটি কিন্তু সেই বাড়িরই একজন সদস্য। তো ভালো কথা। কাকিমা আসার পর বেশি কথোপকথন তো এই বোন জানে না, শুধুমাত্র ওই দিদি যেটুকু বলেছিল সেইটুকুই বলছি। দিদি বলেছিল মানে তখন কাকিমা আসার পরে বলছিল যে একটা কথা বলছি, বহু বছর তো হলো তুমি এখানে কাজ করছো, তুমি খুব ভালোই কাজ করেছো, ভীষণ ভালো, মানে অমায়িক কাজ, এরকম কাজ হয়তো কেউ কখনো করবে না, কিন্তু আমার বাচ্চার জন্য না আর এরকম আয়ার দরকার নেই। আমার মা কালকেই আসছে এখানে, ওদিকে তো আমার যে ভাইয়ের ছেলে ও বড় হয়ে গেছে, তো ওকে সামলাতে পারছে এখন, আমার মা এখন দেখবে, বুঝতেই পারছো টাকাটাও তো অনেক, আমার কোনো ব্যাপার নেই তোমাকে টাকাটা দিতে, তবু টাকাটা থাকলে তো আমার একটু সাশ্রয় হবে, আমি জমাতে পারবো। আর একটা কাজ করছি, তোমাকে যা আমি টাকা দিই তার থেকে এক্সট্রা আরও 5,000 টাকা দেবো, কারণ তুমি সত্যি আমার ছেলেকে খুব ভালোভাবে মানুষ করেছো, অনেক ধন্যবাদ তোমাকে। জাস্ট এটুকুই বলেছিল। কিন্তু কাকিমা আর অন্য কিছু বলেছিল কিনা জানি না, কিন্তু শুধুমাত্র সে যে টাকাটা তার প্রাপ্য সেই টাকা নিয়েই এক্সট্রা টাকাটা দিদির হাতে তুলে দিয়ে বলেছিল যে ঠিক আছে, অসুবিধা নেই, আমারও খুব ভালো লাগলো, কিন্তু একবার ওকে দেখতে পারলে ভালো লাগতো, আমি তো আর জানি না যে ওকে আর দেখতে পাবো না। বলছে এখন তো কাছে নেই, ঠিক আছে অসুবিধা নেই, পরে ফোন করে তোমাকে নেব যদি কোনো দরকার হয়, ঠিক আছে। এই কথা বলে চলে গিয়েছিল। অনেক রিকোয়েস্ট করেছিল নাকি দিদি এবং দাদা যে 5,000 টাকা নেওয়ার জন্য, কিন্তু সে টাকাটা নেয়নি। যা টাকা তার মানে প্রাপ্য সেই টাকা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। তারপরে এই যে বোন যে ঘটনাটা পাঠিয়েছে আমাকে, সেই বোনের বাড়িতে দিদি এসেছিল, দিদি এসে বলেছিল যে ওরকম এসেছিল কিন্তু 5,000 টাকা মানে এক্সট্রা টাকাটা আর নেয়নি। এই বোনা নাকি জিজ্ঞেসও করেছিল যে কেন ছাড়িয়ে দিলে কেন, ঠিকই তো ছিল, ভালোবাসছিল তো কি হয়েছে, বলছে না। তখন দিদি নাকি এই কথাটা বলছে যে না গো, কিছু করার নেই, কারণ এরপরে জিনিসটা আরও বেড়ে যাবে, তখন আর সামলানো যাবে না, তখন তো বড় হয়ে যাবে, আর ওকেও মা বলে জানছে, এরপরে তো হতেও পারে আমি আর নাও রাখতে পারি, কারণ বড় হয়ে গেলে ওকে আমি রাখবো বা কেন, এক্সট্রা তো অনেকগুলো টাকা না, তো সেই সময় হয়তো অনেক সমস্যা সৃষ্টি হতে পারে, আগে থেকে ছাড়িয়ে দেওয়াটাই ভালো। কাকিমা বাড়ি এসে কি করেছে কি করেনি সেটা পরের কথাটা তো আর জানা যায়নি, কিন্তু পরে বলছি কি হয়েছে। কিন্তু এই বাচ্চাটা আসার পর থেকে যখন দেখছে প্রায় 2-3 দিন হয়ে যাচ্ছে তার মা আসছে না, তখন সে চেঁচামেচি করছে, তার মাকে ফোন করার কথা বলছে। কিন্তু তখন
এই দিদি এবং দাদা বোঝাচ্ছে যে তোমার মা এখানে থাকে না, তোমার মার তো এক ছেলে আছে, ছেলে চাকরি পেয়ে গেছে, মিথ্যে কথা বলেছে। তখন সে কলেজে পড়ছে, কিন্তু কলেজ হয়তো পাস আউট হয়ে গেছে কিনা বা কলেজে পড়ছে, তো চাকরি পেয়ে গেছে, সেখানে চলে গেছে, দূরে কোথাও চলে গেছে। তবু অনেক কান্নাকাটি করছে, শরীর নাকি অসুস্থ হয়ে পড়ছিল, এমনকি নাকি তার জ্বরও এসেছিল, ডাক্তার দেখানো হয়েছিল, আস্তে 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 ঠিক হয়ে বাচ্চাটা। প্রায় 16-17 দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিনের মতো শরীর অসুস্থ ছিল। কিন্তু দেখুন, একটা বাচ্চা বা যে কোনো মানুষই হোক না কেন, কষ্ট সবারই হয়, আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু সয়ে যায়, কষ্টটাও কিন্তু সেরকম লাঘব হয়ে যায়। বাচ্চাটার ক্ষেত্রে হয়তো সেরকম হয়েছিল। এর মাঝখানে সত্যি কথা বলতে প্রায় 16-17 দিন ধরেই ওই দিদির মা এখানে এসেছিল, কিন্তু সে তো আর এখানে থাকবে না, তার তো নিজের বাড়ি আছে, সেখানে থাকতে হবে তার, কারণ সেখানে বাচ্চাটা তো বড় হয়, সেও ছোট, কারণ তার নিজের নাতিকেও দেখতে হবে। এই কদিনের মধ্যে ওই দিদি কি করেছিল, কলকাতার আয়া সেন্টারে ফোন করেছিল, কিন্তু সেখান থেকে তাকে আয়া দেবে না, কারণ তারা নাকি রেগে আছে। তারা কিভাবে খোঁজ পেয়েছে যে তারা ডিরেক্ট করে নিয়েছে, তাই তারা রেগে আর আয়া দেবে না। কিন্তু আয়া সেন্টার প্রচুর আছে, আবার কাছাকাছি একটা আয়া সেন্টার থেকে একজন আয়াকে নেওয়া হয়, কিন্তু সে কাজ করছে, প্রফেশনাল কাজ করছে, মোটামুটি কাজ করছে, কিন্তু তার সঙ্গে থাকবে না বাচ্চাটা, তাকে নাকি মারছে। এটা কিন্তু বাচ্চার স্বভাব বিরুদ্ধ, কারণ বাচ্চা কিন্তু মানে বাচ্চাকে ভালোভাবে মানুষ করেছে সেই কাকিমা, কোনো সময় মারপিট করে না, শান্ত বাচ্চা। যেরকম একটা বাচ্চা দুষ্টুমি করে সেটুকু তো করেই, কিন্তু অত দুষ্টু বাচ্চা নয়। তো সেই বাচ্চা এখন যে কটা আয়া আসছে, যে কটা কেন বললাম, কারণ এই করে প্রায় 10 দিনের মধ্যে 3-4টে আয়া পাল্টানো হয়ে গেছে। প্রত্যেকটা আয়াকেই মারে, খুব পরিমাণে তাদের গায়ে হাত দেয়, তাদের ব্যথাও লাগে, তারা কাজ করতে পারে নাকি এইভাবে। অনেকে আবার চেষ্টা করে, কারণ সবাই তো টাকার জন্যই নিশ্চয়ই কাজ করতে আসে, তারা হয়তো চেষ্টা করে এই মার খাওয়ার পরেও, কিন্তু যখন তারা পেরে ওঠে না তখন বলে যে না, এখানে কাজ করা যায় না। পরবর্তীকালে হয়তো কোনো সমস্যা হয়ে যেতে পারে, আমারও হয়ে যেতে পারে, বাচ্চাটারও হয়ে যেতে পারে, তো সেইভাবে তারা না চলে যায়। এদিকে প্রায় 2 দিন হয়ে গেছে ওই দিদি কিন্তু অফিসে যাচ্ছে না, কারণ ওই বাড়ি থেকে মানে খবর আসছে, মানে দিদির বাবার বাড়ি থেকে, যে ওখানে যেতে হবে, ওখানে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, যে কেন মেয়ের বাড়িতে এরকম থাকবে, সেই বাচ্চাকে কেন দেখবে, অনেকদিন তো হলো। তো সেইখানে দিদির মা চলে গেছে বলে দিদিকে অফিস থেকে ছুটি নিতে হয়েছে, কিন্তু তাকে তো ছুটি নিলে হবে না, তা তো বেসরকারি অফিস। তো সেইভাবে যখন আর পেরে উঠছিল না দিদি, কোনো আয়া সেখানে টিকতে পারছিল না। আর হ্যাঁ, একটা কথা বলি, বাচ্চাটা কিন্তু ঠিক হয়ে গিয়েছিল, তার মায়ের কথা মাঝে মাঝে বলে, কিন্তু এখন একটু কম বলে। তো যখন থেকে আবার ওই আয়ারা আসা শুরু করলো, তখন থেকে মায়ের কথা আবার নাকি সে বলা শুরু করেছে। সেটা বুঝতে পারছে যে আমাকে আরেকজন দেখতে আসছে, কিন্তু আমার মা কোথায়, আমার মা তো আমাকে দেখতে আসছে না। তখন থেকে আবার সে কান্নাকাটি শুরু করেছিল। যখন আর দিদি পারছিল না, যখন ছেলেকে সে দেখতে পাচ্ছে যে তার ছেলে হাতের মানে বাইরে চলে যাচ্ছে, তাকে আর সামলানো যাচ্ছে না, তখন তার হাজবেন্ড মানে দাদা তাকে বলে যে তুমি একটা কাজ করো, ওনাকে ফোন করো, ওনাকে আসতে বলো, ছেলেই তো আমাদের কাছে বড়, সে ভালো থাকলেই আমাদের আর কি চাই বলো তো। তখন দিদি তার হাজবেন্ডের কথা শুনে ওই কাকিমাকে ফোন করে, কিন্তু ফোন তুলেছিল ওই কাকিমার ছেলে। ফোন তুলে বলেছিল যে তার মা নাকি খুব খুব অসুস্থ, অনেক দিন ধরেই অসুস্থ, যবে থেকে সে কাজ ছেড়ে নাকি এসেছে তবে থেকেই সে অসুস্থ, সে নাকি ঠিকমতো খেতেও পারছে না, তাকে সামলানো যাচ্ছে না, এবং কোনো ডাক্তার কোনো কিছু দেখিয়ে কোনো লাভ হচ্ছে না, আর সে এখন কোনো কাজ করতে আর পারবে না। ভালো কথা, ফোনটা রেখে দিয়েছে, আর তেমন কিছু আর জানে না। প্রায় 4-5 দিন হয়ে গেছে, দিদির মাঝখানে আবার একটা আয়া সেন্টারে ফোন করেছে, সেখান থেকে আরেকটা আয়া দিয়েছে, তাকে বলেছে তোমাকে টাকা বেশি দেবো, কিন্তু তোমার এখানে থাকতেই হবে। আর সে হয়তো টাকার জন্য এখানে এসেছে, তাকে সামলানোর চেষ্টা করছে, একটু একটু করে সামলাতে পারছে না, কিন্তু তবুও হয়ে গেছে 4-5 দিন যে থাকছে সেখানে, মানে বাচ্চাটি তাকে আঘাত করছে, তবুও সে সেখানে থাকার চেষ্টা করছে, টাকাটা যেহেতু বেশি, মোটামুটি করে 5-6 দিন সে রয়েছে। 5-6 দিন পরে ওই দিদি লক্ষ্য করলো যে তার বাচ্চা না আবার শান্ত হয়ে গেছে, যেরকম ওই কাকিমা থাকাকালীন ছিল, চুপচাপ থাকতো, যেরকম একটা বাচ্চা দুষ্টুমি করে, খেলাধুলো করে, সেইটুকু ছাড়া সে বাচ্চা এখন আর কিছু করছে না, কান্নাকাটি তো করেই না, আর মায়ের কথা তেমন একটা বলে না বললেই চলে। যে এই ছেলে সব সময় মায়ের কথা বলতো, সে ছেলে এখন মায়ের কথাও বলছে না, শান্ত হয়ে গেছে। আর এই দিদি এবং দাদা সমস্ত ক্রেডিট দিচ্ছে এই কাকিমাকে, যে কাকিমা আর কি বাচ্চাটাকে দেখতে গেছে। এখন ভাবছে যে এই দিদি এসেই সমস্ত কিছু ঠিক করে দিয়েছে, দিদিটা সত্যি ভালো, টাকা বেশি দিয়ে লাভ হচ্ছে, তাদের হয়তো গায়ে লাগছে টাকাটা বেশি, তবু কিছু করার নেই, বাচ্চা তো ভালো আছে।
আর তাকে কিন্তু বাচ্চাটা আন্টি আন্টি বলেই ডাকছে। ভালো কথা। কিন্তু একদিন দাদা অফিসে বসে একটা জিনিস লক্ষ্য করে, বাচ্চাটি খাটে বসে রয়েছে এবং বাইরে কোনো কারণে ওই কাকিমা হয়তো বাথরুমে কোথাও গেছে। তো বাচ্চাটিকে লক্ষ্য করছে সেই দাদা, মানে সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাচ্ছে যে ওই যে বাচ্চার ছেলেটা কার সাথে যেন কথা বলছে। তখন কিন্তু বেশি বাজে না, তখন ওই কটা বাজে, 3:30 4টে মতো বাজে, বিকেলবেলার দিকেই। স্কুলে গেছিল, সে স্কুল থেকে চলে এসছে। ওই সময়টাই ও কার সাথে কথা বলছে, আবার সে হাসছে, মনে হচ্ছে তার সামনে কেউ আছে, সে কোনো কথা বলছে, সে কথার উত্তর সে দিচ্ছে, আবার সে হাসছে। যেরকম দুটো মানুষ থাকলে কথোপকথন হয়, সেম কিন্তু সেরকম হচ্ছে। দাদা তখন সমস্ত কাজ ফেলে দিয়ে তাকিয়ে রয়েছে তার ফোনের দিকে, ফোনের সঙ্গে কানেক্ট করা ছিল, দেখতেই পাচ্ছে যে কি ব্যাপার, কার সাথে কথা বলছে ও। সেই সময় ফোন করলো ওই আয়া মাসিকে, কিন্তু ফোন বেজেই গেছে, ফোনটা ধরেনি, বুঝতে পারলো সে নিশ্চয়ই বাথরুমে গেছে। তাদের ফ্ল্যাটে কিন্তু 3-3টে সিসিটিভি ক্যামেরা, একটা বাইরে ফিট করা, একটা লিভিং রুমে, একটা ওদের নিজস্ব ঘরের মধ্যে। তো তখন দেখতে পেলো ওই দাদা যে বাথরুম থেকে বেরিয়েছে সেই কাকিমা, বেরোনোর পরে সে যখন ঘরে গেল, ওই বাচ্চাটা কিন্তু কেমন ইতস্তত করছে, মানে কিছুই হয়নি এরকম একটা ভাব করছে। ব্যাপারটা তো স্বাভাবিক লাগলো না। সঙ্গে সঙ্গে দাদা তার মানে স্ত্রীকে ফোন করলো, তাকে সমস্ত কথা বলল। সে বলছে না হতেই পারে, ওরকম কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ তো, ওরা একা একা কথা বলে। বলছে ও কিন্তু সেরকম আর বাচ্চা নেই গো, কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, এরকম বাচ্চা একা একা কথা বলবে তোমার মনে হয়? বলছে না হতেই পারে, ঠিক আছে আমি তো এক্ষুনি বেরোবো অফিস থেকে, তুমিও বেরো, জিজ্ঞেস করবো ওখানে বাড়ি গিয়ে যে কি হয়েছে ওর। ওরা কিন্তু এক অফিসে চাকরি করে না, আলাদা আলাদা অফিসে, কিন্তু কাছাকাছি। সেখান থেকে তারা বেরিয়েছে, বেরোনোর পরে সে আয়া মাসি মানে সে কাকিমা চলে গেছে। তখন সে বাচ্চাটিকে না বসে না জিজ্ঞেস করছে যে বাবা তুমি কার সাথে কথা বলছিলে। কিন্তু তখন বাচ্চাটি যেভাবে রিয়াক্ট করে সেটা দেখে কিন্তু ওরা সত্যি চমকে যায়। তখন বাচ্চাটা বলে কই না তো আমি কার সাথে কথা বলছি না, মা আসেনি তো, মা আসেনি। বুঝতে পারছেন কি বলছে ও? একটা বাচ্চা, ওরা তো মিথ্যে কথা বলতে পারে না। যখন দেখবেন বাচ্চাটা কোনো জিনিস করে থাকে যেটা ভুল বা অন্যায় বা ভয়ের কিছু, তখন কিন্তু সে এরকম বলে যে না আমি জিনিসটা করিনি। দাদা এবং দিদি নাকি দুজনের দিকে তাকিয়ে থাকে, ওরা বুঝতে পারে না ব্যাপারটা কি হলো, তবুও চেপে যাওয়ার চেষ্টা করে। হতেই পারে যে হয়তো কল্পনা করছে কোনো কিছু। এরকম প্রায় 2-3 দিন ধরে লক্ষ্য করছে। এমনকি তারা যখন বাড়িতে থাকছে, যখন তারা দুজন কোনো কাজে ব্যস্ত, তখনও তারা লক্ষ্য করেছে যে বাচ্চাটা কার সঙ্গে যেন কথা বলছে। আবার ওইটুকু বাচ্চা দেখার চেষ্টা করছে বাবা মাকে দেখছে কিনা। ও তো আর বুঝতে পারে না, কিন্তু বাবা মা তো লক্ষ্য করছে ওকে। অফিসে গিয়ে ওরকম লক্ষ্য করছে যে যখন সে বাড়িতে থাকে, এখন স্কুলে যায়, যখন সে বাড়িতে থাকে তখনও কথা বলছে। যখন তার আয়া মাসি মানে সে কাকিমা থাকে, তাকে দেখাশোনা করে, তখন কিন্তু দেখাশোনা কিন্তু করতেই হয় না। ওই কাকিমা নাকি এখন শুধু বসেই থাকে, তাকে কিচ্ছু করতে হয় না, কিচ্ছু না, শুধু বসে থাকে। ওই বাচ্চাই যে মতো করে খেলাধুলো করে, কখনো যদি বই নিয়ে বসে তো বসে, বা খেলাধুলো করছে বা হেঁটে বেড়াচ্ছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে বাচ্চাটা অন্য কারোর সাথেও কথা বলছে, কিন্তু সে কাকিমার কোনো কাজ করতে হচ্ছে না, সে শুধুমাত্র বসে রয়েছে। আর তার নাকি কিপ্যাড ফোন আছে একটা ছোট, সেই ফোনে নাকি যে স্নেক যে খেলাটা হয় না, ছোট ফোনে থাকে, সেই খেলাটা খেলে। কারণ দেখেছে ফোনে মাঝে মাঝেই ওই কাকিমা এই খেলাটা খেলে। তার মানে কাকিমার কোনো কাজ করতে হচ্ছে না, শুধু বসে রয়েছে। তবুও ঠিক আছে, কারণ একা তো বাচ্চাটাকে রাখা যাবে না। কিন্তু বাচ্চাটা কার সাথে কথা বলছে? একদিন রবিবার দেখে ওই দাদা এবং দিদি বাচ্চাটিকে বলে চলো বাবা আজকে কোথাও ঘুরে আসি, মানে আমরা আজকে পার্কে যাব। কিন্তু যখন রেডি হয়ে যায়, রেডি করে দেয় ওই দিদি, তখন বাচ্চাটি তার মাকে বলে মাম্মা মা যাবে না, কখন আসবো, মা বাড়িতে একা থাকবে। এই কথা বলে বাচ্চাটা না জিভ কাটে। দেখবেন মানে কোনো কথা যখন আমরা বলি, আমরা হয়তো সেই কথাটা বলতে চাই না, কিন্তু মুখে থেকে বেরিয়ে যায়, তখন আমরা ওরকম করি না যে মা কি বলে ফেললাম, বলাটা উচিত হয়নি। ওইটুকু বাচ্চা জিভ কাটছে যে হয়তো এরকম বলা উচিত হয়নি। এই কথা বলেও বাইরে কারোর দিকে তাকায়, মানে বাইরে বলতে লিভিং রুমেই কারোর দিকে তাকায়, কিন্তু তাকানোর পরে ওনা ভয় পেয়ে যায়। ও পুরো কেঁদে ফেলে আর বলে না মা এখানে নেই, আমি এমনি বলেছি, মা এখানে নেই। কিন্তু সেই সময় দাদা এবং দিদি বলে, মানে ওরা হাঁটু গেড়ে বসে পড়ার বলে বাবা তুমি কি বলছো, তুমি সত্যি কথা বলো তো, তুমি কি বলতে চাইছো, তুমি কোন মার কথা বলছো, কোন মা? বলছে না মা এখানে আসেনি তো, মা এখানে আসেনি।
তখন না পাগলের মতো হয়ে গেছে ওই দাদা, মানে ওই বাচ্চাটার বাবা। সারা ঘর তছনছ করে খুঁজছে, সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজছে যে কোথাও কেউ নেই, তো জানে কেউ নেই, থাকাটা পসিবল নয়, তবুও মানে বুঝতে পারছেন কেমন ওটা হয়ে গেছে যে এরকম বলছে কেন বাচ্চাটা, তাহলে কেউ কেউ রয়েছে এই ঘরের মধ্যে। সমস্ত জায়গায় দেখছে, বাথরুম দেখছে, ঘর, এ ঘর 3টে রুম, তো সমস্ত জায়গায় দেখছে, কিন্তু কোথাও তো কেউ নেই, জানে নেই, তবুও দেখছে। তখন ওর মা ওকে ঝাঁকাচ্ছে এরকম করে যে সত্যি কথা বল, তুই তুই করে, মানে বলছে, যেখানে তুই তুই করে বলে না বাচ্চাটির সাথে কথা, বলছে সত্যি করে বল তুই কি বলতে চাইছিস, কোন মা তোর, কোন মা, সত্যি কথা বল। আর তুই একা একা কার সাথে কথা বলিস? ওদের না ভয় লাগছিল, ওরা দুজনে কিছু সন্দেহ করছিল না, ওরা কিন্তু কথা বলেনি এর আগে নিজেদের মধ্যে যে ওরা কি ভাবছে, কিন্তু ওরা এখন হয়তো আলাদা আলাদাভাবে নিজের মনের মধ্যেই ভাবছে যে ওরা যা ভাবছে মানে কোনো আত্মা বা তার মায়ের আত্মা, মানে এরকম কিছু নয়, তো জানে ভুল, এরকম কিছু হয় না, তবু না এসে যাচ্ছে ওদের মনের মধ্যে। আর রাগ করছে বাচ্চাটির উপরে যে বল তুই কি বলতে যাচ্ছিস বল, মানে তার মা এরকম করছে, মানে দিদি এরকম করছে তার মানে বাচ্চাটিকে। কিন্তু সেই সময় দিদি হঠাৎ করে পুরো পাশে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে ব্যথাও লেগেছে। দাদা ছুটে আসলো, বলছে কি বাবা পড়ে গেলে কি করে? বলছে আমি বলতে পারবো না, কেউ মনে হলো যে আমাকে কেউ ধাক্কা মারলো, কিন্তু কেউ তো এখানে নেই, কি হলো ব্যাপারটা, আমি কি পড়ে গেলাম নাকি কি বুঝতেই তো পারছি না। এরকম করে প্রায় 1 সপ্তাহ চললো। দিদি 1 সপ্তাহের মধ্যে অফিসে যায়নি, বলেছে যে খুব আর্জেন্ট দরকার, সে অফিসে যেতে পারছে না। কিন্তু 1টা সপ্তাহর মধ্যে ওই ছেলেটি কেমন যেন পাগলের মতো হয়ে যাচ্ছে, কেমন যেন তাকাচ্ছে কারোর দিকে, আবার চোখটা মানে নিচু করে নিচ্ছে, সে একটা অন্যরকম করছে বাচ্চাটা, মানে এমন কষ্ট হচ্ছে বাচ্চাটার দেখে, মনে হচ্ছে যে ও কার সাথে কথা বলার চেষ্টা করছে, পাশে কেউ রয়েছে কিন্তু তার সাথে কথা বলতেও পারছে না, কারণ তার মা তো 24 ঘন্টা তার পাশে আছে, কি করে কথা বলবে সে? কিন্তু তার মা তাকে পুরো 24 ঘন্টা লক্ষ্য করছে, ঘুমানোর সময় তো না, আমি কথার কথা বলছি, যে ও কার সাথে কথা বলে কিনা। কিন্তু ওর মা দেখতে পাচ্ছে মাঝে মাঝে ও ওরকম কারোর দিকে তাকাচ্ছে, আবার চোখটা ফিরিয়ে নিচ্ছে, নিশ্চয়ই কেউ ঘরের মধ্যে আছে। 1 সপ্তাহ ধরে লক্ষ্য করার পর ওর মা তখন মানে ওই দিদি তখন তার মাকে ফোন করে জানায় যে মা এই ব্যাপার, আমার কিন্তু কিছু ভালো লাগছে না। তখন দিদির ওই মা, তাদের বাড়ি না একটু গ্রামের দিকে, দিদির মায়ের বাড়ি আর কি, মানে বাবার বাড়ি, মানে গ্রামও না মফস্বল বলা চলে। তো সেখান থেকে সেই দিদির মা একজনকে নিয়ে আসে এই বাড়িতে, না সে কোনো তান্ত্রিক নয়, একটু বয়স্ক, অনেক কিছু হয়তো জানেন। তিনি এই ফ্ল্যাটে পা রাখার সঙ্গে সঙ্গেই বলেন যে এই ফ্ল্যাটে কিছু আছে, এই ফ্ল্যাটে আমি অনুভব করতে পারছি যে অশুভ কোনো আত্মা এই ফ্ল্যাটে আছে। কিন্তু তিনি আসার সঙ্গে সঙ্গে কিছু করেননি, তাকে সোফাতে বসতে দেওয়া হয়, তার সঙ্গে অনেক কথা বলা হয়, কারণ তিনি বলেন যে আমাকে মা, দিদিকে বলছে মা আমাকে একটা কথা বলো, ওর কি কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল বা ওকে কেউ ভালোবাসতো, আমাকে সমস্ত কিছু বলতে হবে। তখন সেই দিদি সমস্ত ঘটনা খুলে বলে যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার। ওরা কিন্তু বুঝতে পারছিল যে মা মা কাকেই বা ডাকছে, সমস্ত কিছু বলেছিল। বলছে সে কোথায়? বলছে সে তো বাড়িতে আছে, অসুস্থ, আমি তাকে ফোন করেছিলাম, অনেকদিন হয়ে গেছে। বলছে মা আরেকবার ফোন করো তো। তখন না সেই দিদি ফোন করলো, ফোন ধরলো আবার তার ছেলে, তার কথা একটু মানে ভার ভার আস্তে আস্তে কথা বলছে। তো সেখানে ফোন করার পর জানতে পারলো তার মা মারা গেছে। ওই যে ফোন করেছিল না তার কয়েকদিন পরেই আর কি মারা গেছে। বলছে কি করে মারা গেছে জিজ্ঞেস করতে বলছে পাশের থেকে, আবার ওই মানে যে গেছে যে ভদ্রলোক বয়স্ক করে, বলছে না স্বাভাবিকভাবে মারা গেছে, এমনি শরীর অসুস্থ ছিল তো, সুস্থ আর হচ্ছিল না। বলছে কোনো কি সুইসাইড কোনো কিছু? বলছে না না কিচ্ছু না মা, এমনি স্বাভাবিকভাবে মারা গেছে। ফোনটা রেখে দিল। তখন ওই মানে বয়স্ক মানুষটি বলছে যে এটা তো হওয়ার কথা নয়, সুইসাইড করলে এরকম, আত্মঘাতী হলে এরকম ব্যাপারটা হয়, তাহলে স্বাভাবিকভাবে মৃত্যুতে এরকম ব্যাপারটা হলো কি করে? তখন উনি বসে বসে কিছুক্ষণ ভাবার পরে উনি বলছেন যে আচ্ছা হতে পারে, বাচ্চাটাকে খুব ভালোবাসতো তাই না? কেমন ছিল সেই মানুষটি? বলছে একটা কথা বলি, দাদু দাদু বলে আবার মানে মা বলে ডাকছে সেই বয়স্ক মানুষটি দিদিকে, কিন্তু দিদিটা আবার দাদু বলেই ডাকছে। বলছে দাদু সত্যি বলতে কি ওই দিদি না খুব ভালো ছিল, খুব খুব ভালো ছিল, খুব ভালোবাসতো আমার বাচ্চাটিকে, কারণ কিছু ব্যাপার হয়ে গিয়েছিল, আমি আর রাখতে পারছিলাম না, সমস্ত ব্যাপারই খুলে বলল। বলছে আচ্ছা এইবার বুঝলাম। এটা আমিও মানি যে আত্মঘাতী হলেই সবসময় যে সেই আত্মা মুক্তি পায় না এরকম নয়, অনেক সময় আছে স্বাভাবিকভাবে মারা গেলেও কোনো টান থেকে গেলে সেই আত্মা যেতে পারে না, এবং সেই টান তার নিজের ছেলের থেকে তোমার ছেলের প্রতি তার বেশি, সেই কারণেই সে এখানে চলে এসেছে।
এই যে কথাটা ওই বয়স্ক মানুষটি বলা শেষ করলো, সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে কিছু পড়ার আওয়াজ পাওয়া গেল। তারপরে সেই দাদু, মানে সেই বয়স্ক মানুষটি তখন সেই দাদাকে বলল যে আমার কাছে অনেক কিছুই আছে, কিন্তু কিছু জিনিস নেই, সেগুলো একটু নিয়ে আসো বাজার থেকে। দাদা গিয়ে বাজার থেকে নিয়ে আসলো। তারপরে সেইখানেই, কারণ সেদিন ছিল শনিবার দিন, সেই দিনই ওখানে বসে অনেক কিছু করা হলো। এইগুলো শেষ, কাজটা শেষ করার পরে দাদু বলল যে একটা কথা বলি, ওই আত্মা কিন্তু মুক্তি পায়নি, কারণ ওকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি একা পারবো না, কারণ ওর রক্তের সম্পর্কের এখানে কেউ নেই, কিন্তু এই ঘরে আর কখনো ঢুকতে পারবে না ও। কিন্তু ওকে পুরোপুরি মুক্তি দিতে হলে ওনার ছেলেকে ফোন করতে হবে, ওনাদের বাড়ি গিয়ে কাজটা করতে হবে। কিন্তু সত্যিই তো শুধুমাত্র ঘরে প্রবেশ করতে পারবে না, এটা তো বললে আর হয় না, বাইরে তো ছেলে যাবে, যদি তখন কোনো কিছু হয়। তারপরে সঙ্গে সঙ্গে সেই ছেলেকে ফোন করা হলো, তাকে বলা হলো। সে সত্যি বলতে নাকচ করেনি বা অবিশ্বাস করেনি। সে বলেছে ঠিক আছে আপনারা আসুন, আমি বিশ্বাস করছি। তারপরের যে মঙ্গলবার, সেই দিনই সকালবেলা ওরা বেরিয়ে গিয়েছিল, মসলন্দপুরে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে সেই বাড়িতে বসেই দুপুরবেলাতে সেই ছেলেকে দিয়েই ওই বাড়িতে কাজ করানো হয়। তারপরে কাজটা সম্পন্ন হয়। আর সত্যি বলতে তারপরে কখনো আর কিছু মনে হয়নি, কিন্তু ছেলেটা কেমন যেন হয়ে গিয়েছিল, কথা বলতো না, ঠিকমতো খেতো না, শরীরটাও অসুস্থ থাকতো। তখন দাদু বলেছিল যে ওকে আমি একটা তাবিজ বেঁধে দিয়েছি, ওর কিছু হবে না, কিন্তু এই যে সে কষ্টটা তো ভুলতে টাইম লাগবে না, ওকে তো ভালোবাসতো ওর মাকে। তো একটা কাজ করতে পারো, তোমরা কোথাও ঘুরে আসতে পারো। সেই কথা শুনে দাদা এবং দিদি ওই বাচ্চাটিকে নিয়ে দীঘাতে বেড়াতে গিয়েছিল। সেখানে প্রায় 3-4 দিন ছিল। আসার পরে তবুও ঠিক হয়নি, কিন্তু ঠিক হতে টাইম লেগেছিল। আস্তে 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 ঠিক হয়ে গিয়েছে। ওই ফ্ল্যাটেই এখনও তারা আছে। তো যাই হোক, এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।